চারুকলা ভর্তি পরীক্ষা যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো প্রথমেই এগুলো বলার আগে আমি আমার পরিচয়টা দেই। আমি 2023-24 সেশনের ভর্তি পরীক্ষার্থী ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14তম ছিলাম। আমি এই দুইটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই, আর একটারও ফর্ম তুলি নাই। এই ভিডিওতে আপনি কোন কোন জিনিস ভালোভাবে জানতে পারবেন সেটা হলো যে এই চারুকলা ভর্তি পরীক্ষা কারা দিতে পারবে, এবং আপনি চারুকলা ভর্তি প্রস্তুতির যে এমসিকিউ সেটার প্রস্তুতি কিভাবে নেবেন, ড্রয়িংয়ের প্রস্তুতি কিভাবে নেবেন, এবং শেষে আমি আপনাদের এটাও বলে দেব যে আপনারা কোথায় কোচিং করলে ভালো হবে, কিছু অ্যাডভাইস আমি আপনাদের দিব। ঠিক আছে, তো আমরা ভিডিওটা শুরু করি। তো আমাদের প্রথম টপিকটা হলো কারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে আমি সায়েন্সে পড়ি, আমি আর্টসে পড়ি, আমি কমার্সে পড়ি, আমি কি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা। বেশিরভাগ ক্ষেত্রে যারা সায়েন্স এবং কমার্সে তারা তাদের টেনশন বেশি। এটা সব গ্রুপের সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, এরপর আসে জিপিএ। তো জিপিএর ক্ষেত্রে যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আমার যে সময় আমার সেশনের কথা বলতেছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়েছিল এসএসসি এবং এইচএসসি টোটাল 6, ওকে, আর তাদের আলাদাভাবে অর্থাৎ এইচএসসিতে 3 থাকতে হবে। তো এই গেল জিপিএর ব্যাপার। এরপর আসে আরেকটা জানার বিষয় আছে যে কারা এটা অংশগ্রহণ করতে পারবে, যে জীবনও ছবি আঁকে নাই সে কি অ্যাডমিশন টাইমে আসলে ছবি এঁকে চারুকলা চান্স পেয়ে যাবে। এটা আসলে বলাটা খুবই মুশকিল, বাট আমার কমন সেন্স যেটা বলে যে যারা জীবনে একটাবার হলো ছবি আঁকা পছন্দ করতো, একটা সময় করতো, পড়াশোনার কারণে করতে পারে নাই, বাট ছবি টবি আঁকতো টুকটাক বা পছন্দ করে। কারণ এটা আপনার বুঝতে হবে যে আপনার চান্স পাওয়াটা মুখ্য না, আপনার চান্স যদি পেয়েও যান সেক্ষেত্রে কিন্তু আপনার 4টা বছর আপনার এখানে এই আর্ট রিলেটেড জিনিসের সাথে থাকতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে চারুকলা ভর্তি পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, এরপর আসে এমসিকিউ প্রস্তুতি। তো আমাদের এমসিকিউ প্রস্তুতির জন্য মোটামুটি খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। এখানে অনেকগুলো টপিক আছে, আর চারুকলার জন্য আপনি আলাদাভাবে কোথাও সুন্দর করে লেখা আছে যে এই টপিক পড়তে হবে। ধরেন উদ্ভাসের বইয়ে তো একদম লেখা থাকে টপিক, তারপরে টাইপ লেখা থাকে, ওই টাইপ থেকে কয়বার আসছে একদম অ্যানালাইসিস করা। বাট চারুকলার ক্ষেত্রে এসব বই আপনি পাবেন না। এইটা আমাদের জন্য একটু সমস্যা, যার কারণে আমাদের নিজেদের একটু ভালোভাবে রিসার্চ করতে হয়। সেক্ষেত্রে আমি আপনাদের যে টপিকগুলো এগুলো আমি এখন বলে শেষ করতে পারবো না, আর আমি যে টপিকগুলো বলবো এগুলোই যে আসবে এমনও না, ঠিক আছে। আমি নিজে যখন অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি কোশ্চেন ব্যাংক প্রচুর অ্যানালাইসিস করি। সেই সময় আমি তখন নিজের জন্য একটা সিলেবাস টাইপের বা টপিক যে ধরে ধরে যে টপিকগুলো এগুলো আমি বের করে একটা জায়গায় লিখে রাখছি, এই যে এইটা। তো এখানে আমি মূলত সব লিখে রাখছি, এবং পাশে ব্র্যাকেট দিয়ে আমি যেই ধরনের বই বা সোর্স থেকে আমি এই টপিকগুলো পড়ি বা পড়তাম সেসব জিনিস আমি লিখে রাখছি, ওকে। এই ছবিটা আপনারা রাখতে পারেন, এটা আমার অ্যানালাইসিস করা, ওকে। আমি এটা কখনোই কনফিডেন্টলি বলবো না যে আমি এখানে যা যা লিখছি এগুলো সব অ্যাকিউরেট একদম পারফেক্ট, এটা কখনোই বলবো না। বাট আমি এখান থেকে উপকৃত হয়েছি, আমি এই টপিকগুলো থেকেই অনেক কমন পাইছি, অনেক ধরনের হেল্প হয়েছে আমার। সো আমি বলবো যে টপিকগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখতে পারেন। আর চারুকলার এমসিকিউ প্রস্তুতিটা একটু ভিন্ন। কেন ভিন্ন সেটা হলো যে বাংলা ইংলিশ তো সেম, সেটার ভিন্নতা নাই, কিন্তু শিল্পকলার যে ইতিহাস, তারপরে শিল্পীদের জীবনী, অর্থাৎ এগুলো যখন আপনি জানতে যাবেন তখন আপনার এক্সট্রা জিনিসপাতি পড়তে হবে, ঠিক আছে। যেমন ধরেন আমাদের জয়নুল আবেদিনকে নিয়ে খুব ডিটেল আপনার পড়া উচিত, ঠিক আছে। আপনি যত ডিটেল পারেন পড়েন, অসুবিধা নেই, ওকে। তো কিছু কিছু টপিক বলা যায় যে আপনি একদম চোখ বন্ধ করে ডিটেলে পড়তে পারবেন। এখন এমসিকিউর ক্ষেত্রে যেটা সমস্যার সেটা হলো যে বাংলা ইংলিশ তো সব জায়গাতেই সমান, ঠিক আছে। বা চারুকলারটা আমি ধরে নিলাম যে তুলনামূলক সহজ, ঠিক আছে, বাংলা ইংলিশ। বাট শিল্পকলার ইতিহাস, তারপরে শিল্পীদের ইতিহাস, ভাস্কর্য, চিত্রকর্ম, এই যে যা যা আছে, ঠিক আছে, এইসব জিনিস তো আপনার খুব ডিটেলে জানতে হবে। এগুলো থেকে কোশ্চেন আসলে আপনার এগুলো পারতে হবে। এগুলো যদি না পারেন তাহলে চারুকলা ভর্তি পরীক্ষা দেওয়াটা একটু টাফ হয়ে যাবে আপনার জন্য। সো এগুলো হবে আপনার ব্যাকআপ, ইংলিশ বাংলাও ব্যাকআপ। তো অর্থাৎ মোটামুটি একটা মার্চ করতে হবে আপনার পুরো প্রিপারেশনটা, ঠিক আছে। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিটের যে প্রিপারেশনটা মোটামুটি এরকম একটা অ্যাডভান্স প্রিপারেশন লাগে, ঠিক আছে। এখন যদি এটাও বলতে পারেন যে এক্সেপশন থাকে যে এত প্রিপারেশন না নিয়েও হয়ে গেছে, সেটা আমার জানা নাই। আমি আপনাকে সাজেশন দিব, আমি আপনাকে একটা প্রপার সাজেশন দিব। সো
এই মোটামুটি এরকম একটা প্রিপারেশন। তো এই টপিকগুলো আমি যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলো পড়ার জন্য যদি আমি আপনাকে কয়েকটা বই সাজেস্ট করি, সেটা হলো যে জোবায়ের্স চারুগল্প এবং জয়কলির চারুকলা বিচিত্রা। জোবায়ের্স চারুগল্প, ঠিক আছে, এইটার একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু হজম করতে পারেন ততটুকু পড়বেন। তো চারুকলা বিচিত্রায় আপনারা মেইনলি যে কোশ্চেনগুলো অর্থাৎ বিগত বছরের যে প্রশ্ন সেগুলো আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনটা আসছে, জাহাঙ্গীরনগর কোনটা আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যাবতীয় যা যা আছে, যত বিশ্ববিদ্যালয় আছে সব কিছুর প্রশ্নটা আপনারা দেখে আপনারা আন্দাজ করতে পারবেন। আর আপনাদের প্রশ্ন সম্পর্কে আন্দাজ করতে হলে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, ঠিক আছে। আপনি যখন 10-12 বার করে ফেলবেন একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে, আপনার তখন নিজেরই আন্দাজ হয়ে যাবে যে কি আসলে কি আসতেছে, কোনটা বেশি আসতেছে, কোনটা কম আসতেছে, বা এগুলো আপনার খুব ভালোভাবে নজর চলে আসবে। আপনার দেখবেন স্পেলিং প্রচুর আসতেছে, ঠিক আছে। এই যে বিষয়গুলো দেখবেন আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারতেছেন। আচ্ছা, এমসিকিউ প্রস্তুতি সম্পর্কে আমি যতটুকু বললাম এতটুকু পর্যন্ত এবার রাখেন। এবার একটু ইন্ডিভিজুয়াল করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কেমন হবে এমসিকিউর জন্য, জাহাঙ্গীরনগরের জন্য প্রস্তুতি কেমন হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি কেমন হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি কেমন হবে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা একটু আলাদা করে চিন্তা করি, সেক্ষেত্রে এমসিকিউর একটু তফাৎ আছে। এখন আমি যেই বইগুলোর নাম বলেছি এবং যেই টপিকগুলো আমি আপনাদের দিছি, এইগুলো যদি আপনার ভালোভাবে করা থাকে, ভালোভাবে জানা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার বিশ্বাস, আবার বাংলা ইংলিশ সহ, ঠিক আছে, বাংলা ইংলিশ সহ এই দুইটা একটু দক্ষতা থাকতে হবে। যদি এতটুকু থাকে আপনি বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চারুকলা ক্র্যাক করতে পারবেন, ঠিক আছে। এতটুকু মানে খুব কনফিডেন্টলি বলতে পারতেছি। আমি যেমন জাহাঙ্গীরনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, এমন না যে আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখি নাই, আমি প্রশ্ন দেখে বুঝতে পারছি যে পসিবল ছিল, পারতাম। সো আমি এতটুকুই বলবো আপনাদের। আর জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে কি হবে, আপনার নাট্যকলার যে বিষয়গুলো না, এসব জিনিস একটু এক্সট্রা পড়তে হবে। তারপরে বাদ্যযন্ত্রের যে বিষয়, সঙ্গীত, একটু এসব জিনিস আপনার লাগবে এক্সট্রা, ওকে। যেমন আমার এখনো মনে আছে, আমি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার দিন একটা জিনিস সকালবেলা দেখে গেছিলাম যে কাহারো বা তাল 8 মাত্রার, এইটা ভর্তি পরীক্ষা চলে আসছে। এত বড় মিরাকেল আসলে কিভাবে বলবো, মানে কিভাবে আসছে, যাই হোক। সো আমি আপনাদের বলবো যে আপনারা জাস্ট জাহাঙ্গীরনগরের জন্য, আর আবার কয়েকটা রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি চট্টগ্রাম, আমার আসলে ঠিক মনে নেই, এরকম কোন বিশ্ববিদ্যালয় জানি, এরকম জাস্ট এই যে তালের যে বিষয়গুলো, অর্থাৎ জাহাঙ্গীরনগরের জন্য যে আপনি সঙ্গীতের যে বিষয়গুলো পড়বেন এগুলোও আসে। অর্থাৎ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর এই দুটাকে আপনি একটু মার্চ করে একত্র করে যদি প্রিপারেশন নেন, তাহলে মোটামুটি সবগুলো কভার হবে। আর আপনি দেখবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে বিশেষ করে যে সাহিত্যের যে কোশ্চেনগুলো এগুলো বেশি আসে। অর্থাৎ এগুলা আপনি নিজেই বুঝে যাবেন যখন আপনি প্রশ্নটা একটু বেশি করে অ্যানালাইসিস করবেন, তখন আপনি দেখবেন যে শিল্পভিত্তিক যে কোশ্চেনগুলো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সিমিলার, কিন্তু বাংলা ইংলিশ এবং আরও কিছু টুকটাক জিনিসগুলো একটু চেঞ্জ আনতেছে তারা, ওকে। এই জিনিসটা আপনি ধরতে পারলেই হবে। ড্রয়িংয়ের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতি। এই ড্রয়িংয়ের প্রস্তুতির কথা যদি বলি, আপনাদের অ্যাডমিশনে যেই ধরনের প্রস্তুতি নিতে হয়, এইটা আমরা অনেকেই ভালো মতো জানি না যে লাইন যে ব্যাপারটা সবচেয়ে বেশি কাজ করবে, যে লাইন, ঠিক আছে, সফট লাইন। আমি মনে করি আর কি আমাদের অ্যাডমিশনের আগে যারা আমরা নর্মালি ছবি আঁকতাম, এদের বেশিরভাগই আমরা যে সফট লাইনের যে ইউজেস এটা আমরা জানি না, ঠিক আছে, এটা আমরা জানতাম না, আমি নিজেও জানতাম না, ঠিক আছে। তো সফট লাইন দেখতে কেমন, এবং এই রেখাচিত্রের মাধ্যমে যে ড্রয়িংগুলো, এই সফট লাইনের মাধ্যমে ড্রয়িং করবেন, তার মধ্যে আবার আপনার আলো ছায়ার কিছু ব্যাপার থাকতে হবে। আলো ছায়ার ব্যাপারটা আবার কি, লাইনের মাধ্যমে কোনো টোন ইউজ করা যাবে না। এই যে বিষয়গুলো, এগুলো আপনার একটু আয়ত্ত করতে, বুঝতে সময় লাগবে। এখন আমি আপনাকে খুব ইজিলি এই ভিডিওতে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, কারণ আমার এই জিনিসটা বুঝতে অনেক সময় লাগছিল। সফট লাইন দেখতে কেমন, আর সফট লাইনের মাধ্যমে একটা ছবি আঁকলে জিনিসটা দেখতে কেমন হয়, ওকে। এইবার প্রথমে আপনারা লক্ষ্য করেন সফট লাইনটা এমন, তারপরে এই টাইপের লাইন ইউজ করে আপনি যখন একটা ফিগার আঁকবেন বা একটা ফিগারের পার্টস আঁকবেন, এই পার্টসটার দিকে আপনি একটু লক্ষ্য করেন, ঠিক আছে। এই হাত আর পাটা দেখেন, এটা কিন্তু সফট লাইন ইউজ করে করা, ঠিক আছে। কখনো চিন্তা করবেন না যে একটা লাইন দিয়ে এঁকে ফেলবেন, ঠিক আছে। আপনি অ্যাডমিশনের চেষ্টা করবেন বেশি লাইন ইউজ করা। এই যে আপনারা এখন এই ফিগারগুলো দেখেন, আমার এগুলো আমি 1 ঘন্টা সময় ধরে আঁকছি, ঠিক আছে। এগুলো কিন্তু সময় ধরে আঁকা। তো 1 ঘন্টার মধ্যে আপনার একটা ফিগারের লাইন ঠিক রাখা, প্রপোর্শন ঠিক রাখা, পার্টস ঠিক রাখা,
এইটা আপনারা যখন প্রস্তুতি নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা খুবই প্রেশারের একটা কাজ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রস্তুতি যদি আপনি নেন চারুকলার, আপনি যদি ফিগার ড্রয়িং না শেখেন তাহলে আপনার ভর্তি পরীক্ষায় মানে বসাটাই সবচেয়ে বড় রিস্ক। ওকে, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে এখন বর্তমানে এরকমই। জাহাঙ্গীরনগরে তাও মাঝে মধ্যে স্টিল লাইফ দেয়, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ও দেয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাট ঢাকা বিশ্ববিদ্যালয় টানা অনেকগুলো বছর ফিগারকে খুব প্রায়োরিটি দিতেছে। আমি যদি আমার সময়ের কথা বলি, আমরা পার্টস ড্রয়িং অর্থাৎ হাত, এই যে চেহারার মধ্যে যা যা আছে এগুলো খুব ডিটেল করা শিখছিলাম। পা, ঠিক আছে, হাত পা পার্টস অর্থাৎ শরীরে যত পার্টস আছে এগুলো ডিটেল করা শিখছি খুব ভালোভাবে। পরীক্ষায় গিয়ে দেখি যে একটা ভাস্কর্য দিয়ে দিছে, তাও অর্ধেক, সিক্স প্যাক, চেস্ট, এগুলো সবচেয়ে বেশি ডিটেল, চুল যেগুলোকে আমরা ফোকাস করি নাই এগুলো চলে আসছে। সো আমি এখন আপনাদের সাজেস্ট করবো যে আপনারা একটা ড্রয়িংয়ের একদম প্রপার নলেজ আপনাদের নিতে হবে। লাইন, পার্সপেক্টিভ, তারপরে শেপ, প্রপোর্শন, এই জিনিসগুলো আপনাদের একটু ঠিক রাখতে হবে। আর যে আলো ছায়ার ব্যাপারটা, এটা আপনাদের লাইনের মাধ্যমে আনতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। আপনি একটু চিন্তা করে দেখেন, 40 মার্ক হলো এমসিকিউ আর 60 মার্ক হলো ড্রয়িংয়ের, তাহলে আশা করি এতটুকু বুঝতেছেন যে ড্রয়িংয়ের ওয়েট কতটুকু। তো আপনার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম সোল প্রিপারেশন থাকে বা ইচ্ছা থাকে, আপনার কিন্তু ড্রয়িংটা খুব স্ট্রং রাখতে হবে, ঠিক আছে। আবার এটাও ভাইবেন না যে একদম স্ট্রং নাই দেখে আমি কিছুই করতে পারবো না, আমার দ্বারা হবে না, সেটাও না, ঠিক আছে। আমি আপনাকে ভালোর জন্য বলতেছি, আপনি যদি খুব ভালো পজিশনে থাকতে চান সেক্ষেত্রে আপনার ড্রয়িংটা কিন্তু খুব ভালো রাখতেই হবে, ঠিক আছে, এটার কোনো বিকল্প নাই। এটাই চারুকলার ক্ষেত্রে আপনাদের এই জিনিসটাই সবচেয়ে বেশি সাফার করতে হবে, যে আপনার একাধারে পড়াশোনাও করতে হচ্ছে, একাধারে ড্রয়িংটাও আপনার চালায় রাখতে হচ্ছে, ঠিক আছে। তো আপনার যদি একদম ভালো লাগে, আপনার যদি ড্রয়িংটা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনি তো কখনোই ড্রয়িং করতে গিয়ে মানে বিরক্ত হবেন না। অ্যাডমিশনে আপনি প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন কোনো কিছু আবার অতিরিক্ত করতে গেলে আবার তখন বিরক্ত লাগা শুরু হয়, এটা স্বাভাবিক। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনার কিন্তু লাইভ ড্রয়িং আঁকা শিখতে হবে, ঠিক আছে, অ্যাডমিশনের প্রস্তুতির জন্য। লাইভ ড্রয়িং কি? একটা মানুষ সামনে বসে থাকবে, তাকে আপনার একদম মাপ দিয়ে দিয়ে ধরে ধরে যে আঁকার যে ব্যাপারটা, এটা আপনার শিখতে হবে। সেটা মানুষ হোক, সেটা কোনো স্টিল লাইফ হোক, যেটাই হোক, আপনার কিন্তু লাইভে আঁকাটা শিখতে হবে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনো বিকল্প নাই। আর লাইভে যদি আপনি পারেন, আপনাকে তখন একটা ছবি ধরাই দিলে তো আপনি ওটা তো একদম হুড় হুড় করে আঁকতে পারার কথা। এখন প্রশ্ন হলো যে আপনারা এই ড্রয়িং যে প্র্যাকটিস করবেন, এগুলো যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তখন এগুলো কোথায় পাবেন? আপনারা পিন্টারেস্ট ইউজ করতে পারেন। পিন্টারেস্টে আপনারা সার্চ দিবেন যে এই লাইন ড্রয়িং, ঠিক আছে, লাইন ড্রয়িংয়ের ফিগার ড্রয়িংগুলা, তারপরে এই যে পার্টস ড্রয়িংগুলা, এই যে হাত, এই যে চেহারা, এই যে নাক, চোখ, এগুলো ইন্ডিভিজুয়ালি আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যখন আপনি আলাদা করে এই নাক, ঠোঁট, চোখ, কান এগুলো আলাদা করে প্র্যাকটিস করবেন, তখন আপনার জন্য মানে জিনিসটা বুঝতে সুবিধা হবে, আপনি আয়ত্ত করতে পারবেন খুব শার্পলি, ঠিক আছে। প্রত্যেকটা পার্টসে কিন্তু আপনার ফোকাস দিতে হবে, ঠিক আছে, বিশেষ করে এই যে হাত, পা, ঠিক আছে, হাঁটু, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর উপর কিন্তু খুব অনেক মার্ক আছে। তো ড্রয়িংয়ের ব্যাপারে তো আমি এতক্ষণ বললাম, এবার জিনিসটাকে আমি আরেকটু অ্যাডভান্সভাবে আপনাদের একটু বলি, যেটা আমি নিজে করছিলাম, কারণ এটা না বললে কেমন দেখায়। আমি নিজে অ্যান্ড্রিউ লুমিসের যে বইটা, ঠিক আছে, তারপরে আরও এরকম কিছু বই আছে যেগুলো খুবই অ্যাডভান্স, ওগুলো আমি ট্রাই করছিলাম শেষের দিকে, যখন আমি মূলত আমার ড্রয়িং দেখলাম যে আমার ড্রয়িং এখন হচ্ছে, শেষের ধরেন আর 1 মাস বা 1.5 মাসের মতো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার, সে সময় দেখি যে আমার ড্রয়িংটা এখন মানে একটা পর্যায়ে চলে আসছে। তো সেক্ষেত্রে যখন আমি আমার কোচিংয়ের ভাইয়াদের বলি যে ভাইয়া এই দেখেন, তো তারা এখন সাজেস্ট করে যে এখন তুমি এখন আস্তে আস্তে, মানে বসে থাকার তো কোনো সুযোগ নাই, তাই না, যে আমার এখন হয়ে গেছে, যতটুকু হয়েছে হ্যাঁ আমি অনেক খুশি, না, এটার কোনো অপশন নাই। তো তখন তারা আমাকে কিছু অ্যাডভান্স বই সাজেস্ট করে, যেগুলো আমি প্র্যাকটিস করি। এইবার আসা যাক, আপনারা এই যে প্রস্তুতিটা, চারুকলার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা আপনারা কোথায় নেবেন, কোন কোচিং সেন্টারে যাবেন, কোন ভাইয়ার কাছে যাবেন, কোন আপুর কাছে যাবেন, এটা একটা প্রশ্ন অবশ্যই দাঁড়ায়। আমি আপনাদের একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বছর কর্মশালা হয়, ঠিক আছে, অর্থাৎ কোচিং আর কি, কিন্তু এই কোচিংটাকে তারা বলে কর্মশালা, ঠিক আছে। আপনি এই কর্মশালায় ভর্তি হতে পারেন যদি আপনি ঢাকার আশেপাশে থাকেন। এখন এটা কিন্তু এমন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা হয়, এটা কিন্তু জাহাঙ্গীরনগরে হয়,
যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা বছরে কর্মশালা হয় অ্যাডমিশন কাছাকাছি চলে আসলে, ঠিক আছে? তো তখন আপনারা ওখানে ভর্তি হবেন, ওকে? চারুকলা যারা প্রিপারেশন নেবেন, এক্ষেত্রে আপনার চারুকলার যে 4th ইয়ারের যে স্টুডেন্টরা তারা আপনার দেখাশোনা করবে, তারা আপনাকে গাইড করবে, তারা আপনাকে পড়াবে। এটা আপনার এমনি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন তো জিনিসটা। আপনি একজন চারুকলার ভর্তি পরীক্ষার্থী, আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার 4th ইয়ারের স্টুডেন্টরা পড়াচ্ছে সবাই, তো এটা একটা অ্যাডভান্টেজ না? অবশ্যই একটা অ্যাডভান্টেজ। আর আপনার কর্মশালায় যারা যাবেন তাদের ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চুপচাপ থাকবেন না, ঠিক আছে? এই কর্মশালার যে ভাইয়া আপুরা থাকে তারা অনেক হেল্পফুল থাকে, তাদেরকে আপনারা প্রশ্ন করবেন, তাদের সাথে কথা বলবেন, আপনি যে জিনিসটা বুঝতেছেন না সেটা আপনারা তাদের বলবেন, ঠিক আছে? অর্থাৎ এসব ক্ষেত্রে একটু এক্সট্রোভার্ট হতে হবে আমাদের, ঠিক আছে? আমরা এসব জায়গায় একটু ইন্ট্রোভার্ট হলে সমস্যা, একটু কথাবার্তা বলতে হবে ভাইয়াদের, ভাইয়া দেখেন আমি জিনিসটা বুঝতেছি না, আপু এই জিনিসটা আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝান, হেল্প করেন। আপনার যদি যথেষ্ট সিরিয়াসনেস থাকে, এই জিনিসটা যদি কোনো ভাইয়া বা আপু বুঝতে পারে, তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে। যেমন আমার ক্ষেত্রে প্রচুর প্রচুর হেল্প পাইছি আমি, ঠিক আছে? আমি এই কর্মশালার ভাইয়া আপুদের কাছে অনেক কৃতজ্ঞ, আমাকে অনেক সিনিয়র হেল্প করছে, এটা আমি আপনাদের হাইলি সাজেস্ট করব। এইবার আরেকটা কথা আসে, এটা তো সবার জন্য বেস্ট হবে না, যারা এটার কাছাকাছি নাই, ঠিক আছে? এই কর্মশালার আশেপাশে নাই, দূরে, তারা কিভাবে কি করবে? তারা একটা যতই হোক যেভাবেই হোক একটা চারুকলার একটা স্টুডেন্ট ম্যানেজ করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? আমার একটা বন্ধু চারুকলার প্রিপারেশন নিতেছিল, বাংলা পড়তো একটা বাংলা বিভাগের ভাইয়ের কাছে, উনি বলতো যে চারুকলা খুবই সহজ, চারুকলা দিলেই হয়ে যায়, এরপর দিছে হয় নাই, ঠিক আছে? সো এইরকম যাতে না হয় এটা খুবই সাবধান। আপনি যেই জিনিসটা প্রিপারেশন নিতেছেন সেই জিনিসটার আপনাকে কে পড়াইতেছে এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখবেন। আপনি যদি একান্তই কর্মশালায় জয়েন করতে না পারেন, কর্মশালার অনলাইন ক্লাস হয় সেটাও আপনারা দেখতে পারেন। আর যদি সেটাও না পারেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা আপু বা ভাইয়ার গাইডলাইনে থাকা, ঠিক আছে? একা যদি চান একা প্রিপারেশন নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ড্রয়িংটার জন্য আমাদের সমস্যা, আমাদের চারুকলার প্রিপারেশনে ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে যে আমরা হাতে নাতে জিনিসটা দেখানোর প্রয়োজন হয়, ঠিক আছে? কর্মশালায় যে জিনিসটা ভাইয়া আপুরা হাতে নাতে দেখাতে পারে, আবার আপনি দেখবেন যে আপনার অনেক ক্লাসমেট আছে যাদের থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কোনো লজ্জার কিছু নেই। তাদেরকে আপনি যদি খুব ভালো পারেন তাদেরকে শেখাবেন, আর আপনি যদি না পারেন আপনি যে ভালো পারে তাকে যে বলবেন যে আমাকে এটা একটু বুঝায় দাও, ঠিক আছে? এই তো এই জিনিসটা খুবই সিম্পল আর জিনিসটা খুবই ইফেক্টিভ, ঠিক আছে? আমি নিজে অনেক কিছু শিখছি, অনেক কিছু আমি আমার ক্লাসমেটদের দেখাইছি, আমি যে জিনিসটা ভালো পারি ওটা আমি আমার ক্লাসমেটদের দেখাইছি। তো আপনাদের চারুকলার ভর্তি প্রস্তুতির জন্য বিকল্প সহ এবং যেটা বেস্ট সেটাও আমার বলা হয়ে গেছে। আর এখন আমরা শেষ পর্যায়ে আছি, আমি আপনাকে একদম শেষে আমার পার্সোনাল কিছু অ্যাডভাইস আমি আপনাকে দিতে চাই। আপনি যেহেতু ভর্তি পরীক্ষা দিবেন, অবশ্যই আপনি আমার জুনিয়র, সেক্ষেত্রে আমি আমার জুনিয়র হিসেবে আমি আপনাদের কয়েকটা জিনিস বলি। সেটা হলো যে চারুকলা ভর্তি প্রস্তুতি যদি আপনার এমন থাকে যে আপনি চারুকলা আপনার সোল প্রিপারেশন, যেটা আমার ক্ষেত্রে ছিল যে আমি একদম সোল প্রিপারেশন নিছি, আমার ক্ষেত্রে আবার একটা পজিটিভিটি কাজ করতো যে যদি আমি চান্স না পাই সেক্ষেত্রে খুব অবস্থা খারাপ হয়ে যাবে ব্লা ব্লা, এমন কিছু আমার মধ্যে কাজ করতো না। কিন্তু আমার মধ্যে সবচেয়ে বেশি যেটা কাজ করতো যে আমার প্রস্তুতি নেওয়ার সময় আমি নিজের সাথে নিজে অনেস্ট থাকবো। আমি যখন কর্মশালায় পরীক্ষাগুলো দিব আমি অনেস্ট থাকবো, আমি নিজে যতটুকু পারি সেটাই লিখবো, কারণ ওইটার নাম্বার আমার কোনো কাজে আসবে না। আমার নিজেকে যাচাই করা হবে। তারপরে যে ড্রয়িংটা, এটা একদম সোললি প্রিপারেশন নেওয়া। আমি সবসময় যেটা চাইতাম সেটা হলো যে আমি ভর্তি পরীক্ষায় যাতে যেদিন বসবো ওই দিন যাতে আমি একদম বুকে হাত রেখে বলতে পারি যে আমি আমার একদম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, এর থেকে বেশি দেওয়ার আমার কিচ্ছু ছিল না। ওকে, এই জিনিসটা যাতে থাকে, ঠিক আছে? এইটাই সবচেয়ে দরকার ছিল আমার জন্য। আর আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছিলাম, অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম, পড়ছিলাম। আর আমার ক্ষেত্রে আমি যদি বলি আমি অনেক অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি, আমি আমার জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমার তো জাস্ট খালি চারুকলার প্রিপারেশন নিয়েছি আর 2টা ভার্সিটির ফর্ম তুলছি খালি। এটা আমার জন্য একটু খুবই রিস্কি, আমি খুবই প্যানিকে ছিলাম, একটু ভয় ছিলাম। জাহাঙ্গীরনগর পরীক্ষা যেহেতু প্রথমে ছিল সেক্ষেত্রে আমি একটু ভয় ছিলাম, কারণ যদি জাহাঙ্গীরনগর না হয় সেক্ষেত্রে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে হবে, এটা তো একটা মানে কমন সেন্স কাজ করে যে না ওর তো জাহাঙ্গীরনগর হয় না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন হবে, মানে এমনি একটা কথার কথা চলে আসে। তো সেক্ষেত্রে আর কি আমি জাহাঙ্গীরনগরে একটু প্যানিক খেয়েছিলাম, বাট আস্তে আস্তে কভার হয়ে গেছে। অবশ্যই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ভর্তি পরীক্ষার প্রস্তুতি আপনারা নিচ্ছেন, এই জিনিসটা মাথায় রাখবেন, অবশ্যই এখানে লাক ম্যাটার করে, ঠিক আছে? লাক অনেক ম্যাটার করে।
আপনি সুস্থ থাকবেন কিনা, আপনি ভর্তি পরীক্ষার হলে সুস্থ থাকবেন কিনা, আপনি কি প্যানিক খাবেন কিনা, আপনার মাথা ঠান্ডা কিনা, যে কত কিছু, এগুলো কিন্তু আপনার কন্ট্রোলে নাই। আপনার কন্ট্রোল ততক্ষণ পর্যন্ত আপনি যখন হলে ঢুকবেন এর আগ পর্যন্ত, অর্থাৎ এই যে 3-4 মাসের জন্য যে প্রস্তুতির যে সময়টা পাবেন, এই পুরোটা সময় আপনার কন্ট্রোলে। আপনি যখন পরীক্ষাটা দিয়ে ফেলবেন, রেজাল্ট আসার আগ পর্যন্ত এইটা পুরোটা আমাদের সৃষ্টিকর্তার উপরে, আর কোনো কন্ট্রোল নেই, ঠিক আছে? আমাদের কোনো কন্ট্রোল নেই এটার উপরে। সো সব সময় নিজের সাথে অনেস্ট থাকবেন, কোনো ধরনের কোনো বাজে কিছু করবেন না, ঠিক আছে? একদম যে পরীক্ষাগুলো দিবেন কোচিংয়ে, এগুলোর সাথে নিজে অনেস্ট থাকবেন, দেখাদেখি করবেন না এগুলো। আপনি নিজে পরীক্ষাটা দিবেন, আপনার টপ করতে হবে না, কোচিংয়ে কেন টপ করতে হবে আপনার? আপনি ভালোভাবে পরীক্ষাটা দেন, ঠিক আছে? আপনি নিজে যতটুকু পারেন ততটুকু দিবেন, নিজের সাথে নিজে অনেস্ট থাকবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনি ইনশিওর করবেন। এই তো, অর্থাৎ আপনার সাইড থেকে যতটা অনেস্ট থাকা যায়, আপনার আজকে একটা টপিক পড়ার কথা, এই জিনিসটা আপনি শেষ করে ফেলবেন। এই ড্রয়িংটা করার কথা, আপনি এই জিনিসটা শেষ করে ফেলবেন। এই যে ব্যাপারটা, এই জিনিসটা যাতে আপনার মধ্যে থাকে। ওকে, তো চারুকলার প্রস্তুতি যারা নেবেন সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, ভালোভাবে প্রস্তুতি নেবেন, ওকে? আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান তাহলে অবশ্যই আমার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।